নমস্কার। আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস দাস। আমার বাঁ দিকে যিনি বসে আছেন, গোটা পশ্চিমবাংলাতে এখন তিনি সবচেয়ে বেশি আলোচিত বিষয়, আলোচিত ব্যক্তি এবং তার সভাপতি শ্যামলদা সহ, উনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএনটিইউসির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এবং একেবারে আমার ডান দিকে আমাদের সংগঠনের সভাপতি সুনির্মল দাস। আজকে গোটা রাজ্যব্যাপী একটি ডিএর এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে একটি যেমন ব্যাপক আনন্দের পরিবেশ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক সকলের মধ্যেই, আবার অন্যান্য রাজনৈতিক কারণ, শিক্ষকদের 26,000 শিক্ষকদের চাকরি চলে যাওয়া, দুর্নীতি, কিছুদিন আগে একজন ডাক্তার ছাত্রীর মৃত্যু, তার নিয়ে ব্যাপক আন্দোলন, এই সব মিলিয়ে গোটা রাজ্যে একটি জটিল পরিস্থিতি বিদ্যমান। এর মধ্যে আবার আমরা যাদেরকে জানি, যারা দীর্ঘদিন ধরে 2016 সাল থেকে যারা আইনি লড়াই করে এসছেন এবং আজকে তারা গোটা রাজ্যের কর্মচারীদের জয়ের মুখ দেখিয়েছেন, এটা আন্দোলনের একটা দিক। তো তার পাশাপাশি আবার দেখছি যারা এই চৌহদ্দির মধ্যে নেই, তারাও এই কৃতিত্বের দাবিদার আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন প্রচার মাধ্যমে তাদের প্রচারও হচ্ছে। আমরা এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। যে রোপা 9 নিয়ে কথা হচ্ছে, আমরা জানি বামফ্রন্ট সরকারের আমলে যতগুলি পে কমিশন হয়েছে, ব্যতিক্রমীভাবে এই পে কমিশন মাত্র 6 মাসের মধ্যে হয়েছে, 6 মাসের মধ্যে প্রকাশিত হয়েছে, বেতন সংশোধন হয়েছে। এবং তার যে কন্টেন্টের ভিত্তিতে আজকে আমরা এই জয়ের মুখ দেখেছি, এবং তার অধিকাংশ কৃতিত্ব আমি বলবো যে মলয়দাদের। এবং তারা ব্যাপকভাবে গোটা রাজ্যের কর্মচারী তারা সমর্থন পেয়েছেন, আর্থিক সাহচর্য পেয়েছেন তারা বলেন। এবং কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং প্রত্যাশা সুপ্রিম কোর্টের দিকে ছিল। এবং এ সম্পর্কে দু একটি কথা বলবো। আজকে এই ফেসবুক লাইভের প্রয়োজনটা আমাদের কাছে এই কারণেই যে গোটা রাজ্যে কিন্তু এই বিষয় নিয়ে প্রচুর প্রশ্ন আছে, প্রবল আগ্রহ আছে, যেটা আমাদের যুক্ত আন্দোলনের অন্যতম শরিক হিসাবে মলয়দাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা তারা রাখবেন। এবং সাথে সাথে এটা বলি যে যেটা দিয়ে শুরু করেছিলাম 2009-এর যে রোপা, এই রোপার যে 6 মাসের ভিতরে যে বেতন সংশোধন প্রকাশ, মানে পে কমিশনের প্রকাশ এবং বেতন সংশোধনটা নিশ্চিত হলো, তার অন্যতম কারণ ছিল যৌথ সংগ্রামী মঞ্চের উদ্যোগে ধর্মঘট, 2009 সালের 22শে জানুয়ারির ধর্মঘট। 22টি সরকারি কর্মচারী, শিক্ষক, নার্স, এদেরকে নিয়ে কিন্তু একটি ব্যাপক আন্দোলনের ভিত্তিতে এই ধর্মঘটটা তার কালমিনেশন হয়, তার পরিণতি হয়, তার ফলে বাধ্য হয়। এর পরবর্তীকালের হিসেব নিকেশের ব্যাপার দাদা বলবেন। আর আমাদের সকলেরই অভিজ্ঞতা যে এই আইনি লড়াই একটি লড়াই, যেমন এর পাশাপাশি আমরা সকলেই গুরুত্ব দিয়েছি। 2009-এর আগে যে ব্যাপক আন্দোলন হয়েছে তাতে আমরা সকলেই গুরুত্ব দিয়েছি যে কর্মচারী আন্দোলন ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। এর মধ্যেই আমরা দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে 1992 সাল থেকে চাকরি করছি। এ পর্যন্ত বিগত সরকার চলে যাওয়ার পর্যন্ত আমরা একটি মাস কেন্দ্রীয় হারে ডিএ পেয়েছি। আমরা এরকম কর্মচারী আন্দোলনের নেতার কথা শুনেছি যে আমাদের ডিএর দরকার নেই, আমরা ডিএর জন্য আন্দোলন করব না।
এরকম শিক্ষক আন্দোলনের নেতার কথা আমরা শুনেছি। বিগত সরকারের অর্থমন্ত্রী, যিনি মাননীয় শিক্ষক মশাই সবসময়ই বলতেন, তিনি প্রতিশ্রুতি দিয়েও শিক্ষকদের অন্ততপক্ষে 6 মাসের তারা বর্ধিত ডিএ দেননি। ফলে এরকম বহু বিষয় আছে। আজকে আলোচনার বিষয় যেহেতু ডিএ কেন্দ্রিক, এবং এই ডিএ আসলে মৌলিক অধিকার কি অধিকার নয়, সেটার সাম্প্রতিক যে রায়, সেই রায়ে তারা বলেছেন যে আমরা এটা পরবর্তীকালে এই বিষয়টি আলোচনা করব। যদিও আগের যে রায়ের ভিত্তিতে সুপ্রিম কোর্টের এই বিষয়, এই রায় হলো হাইকোর্টের রায়, কিন্তু এটিকে এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট বলেছে, আরও আগেও বলেছে। ফলে এটার ইমপ্লিকেশানটা কি? এবার ধরুন রোপা 19-এ যে সমস্ত কর্মচারীরা কাভার্ড, তারা এই রায় সম্পর্কে খুব একটা আগ্রহী নয়, এটাও আমরা দেখছি, যেটা দুঃখজনক। কারণ কর্মচারী আন্দোলন একটা জয় হলে সামগ্রিকভাবে সেই জয়টাকে গ্রহণ করতে হয়। একটা জয় কিন্তু আরেকটা জয়কে ত্বরান্বিত করে বলে আমাদের কর্মচারী আন্দোলনের অভিজ্ঞতা। তাহলে সেক্ষেত্রে আবার কি তাদের কেস করতে হবে? 25% এই যে ডিএ দেওয়া অর্ডার হলো, তাহলে সেটা কি তারা ভায়োলেট করতে পারেন? গভর্নমেন্ট কি আবার রিভিউ করতে পারে? এরকম তাহলে কি আমরা শুধুমাত্র এই কোর্ট কেসের মধ্য দিয়ে আমাদের দাবি আদায়টা আমাদের ভবিতব্য, নাকি কর্মচারী আন্দোলন গড়ে তুলতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমাদের দুই প্রতিনিধি, কর্মচারী আন্দোলনের বিশিষ্ট নেতা মলয়দা এবং সুনির্মলদা আছেন, তারা বলবেন। এর পাশাপাশি আমরা জানি যে যতটুকু আমার মনে পড়ছে, 2022 সালের এপ্রিল মাসে আর দুটি সংগঠন, ইউনিটি ফোরাম এবং আমাদের কর্মচারী পরিষদ, তারা যুক্ত হয়েছেন। তাহলে যেটুকু কৃতিত্ব পাওয়ার কথা এই তিনটি সংগঠনই পাওয়ার কথা। এবং আমাকে ব্যক্তিগতভাবে যদি বলা হয়, কারণ এই প্রসঙ্গক্রমে বলে যেতে হচ্ছে আমাকে, যখন এই কেসটা শুরু করা হয় আমাদের সংগঠন, আমাদের কাছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলা হয়েছিল যে তোমরাও এটার অংশীদার হও, পার্টি হও। আমরা আমাদের অভ্যন্তরীণ কারণে আমরা এটাতে ঐক্যমত্য হতে পারিনি, সে কারণে আমরা এটার সাথে যুক্ত হইনি। আবার পাশাপাশি কথা বলতে হয়, আমাদের সংগঠনেরই কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, যাদের নামটা, যে নামের তালিকা তাতে আপনারা খেয়াল করবেন, স্বপন কুমার দেব, তিনি প্রয়াত হয়েছেন। তো তিনি সংগঠনের অনুমতি নিয়েই ব্যক্তিগতভাবে এটার সাথে যুক্ত ছিলেন। বলা বাহুল্য যে এই কোর্টের যে লড়াই, তাতে কিন্তু সবসময় আমাদের নৈতিক সমর্থন আছে, ছিল, এবং এটাও কিন্তু কর্মচারী আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইটা একটা জয় এনে দিয়েছে, এটা তো বাস্তবতা। আমরা এখন বলতে পারি যে এই ডিএ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, কর্মচারী আন্দোলনের জায়গা থেকে তো আমরা বলতেই পারি। পঞ্চম বেতন কমিশনে একটা কথা রেকমেন্ডেশনে করা হয়েছিল যে ডিএ বকেয়া রাখতে রাখতে হিপ অফ ডিএর স্তূপ হয়ে যায়। ফলে সরকারি কর্মচারীদের দেওয়ার সময় যে কোনো শাসক দল কিন্তু সেটাকে অজুহাত করে, যেমন করে এখনকার সরকার অজুহাত করছেন, বিগত সরকারও অজুহাত করেছে। এবং তারা স্বভাবতই যে তারা কিন্তু যদি রাইটের কথা বলেন, সে রাইটটা বিগত সরকারও দুঃখের সাথে বলতে হচ্ছে তারা কিন্তু স্বীকার করেননি। এখন যারা, আমি বলছি যারা এই লড়াই ছিনিয়ে এনেছেন, তার পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক শাসক দল, তারাও যে রাজ্যে শাসন করছেন, সেখানে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ, আপডেটেড ডিএ তারা দেন না, দিতে পারেন নাটা আমি বলবো না, দেন না। কারণ এই সুপ্রিম কোর্টের রায় এটা পরিষ্কার করে বলেছে যে ট্রাইব্যুনাল, রাজ্য ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট, এই যে আমার অভাব আছে, এই যে অত্যন্ত একটি শাসক দলের যুক্তি, তাকে বাতিল করে দিয়েছে। ত্রিপুরাতে বর্তমানে কোন সরকার আপনারা জানেন, কেরালাতে কোন সরকার আপনারা জানেন, তারা অন্তত 55% দিয়ে দিচ্ছেন না। আবার এইটার মানে এটাই নয় যে এই অজুহাতকে খাড়া করে আমাদের রাজ্য সরকার
সেটা 18% দিয়ে তার দায়িত্ব শেষ করে ফেলবেন। তারা তো অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত অসম্মানজনক কাজ একটি করে দিয়েছেন কর্মচারী আন্দোলনের অভাবের জন্য, যে তারা রোপা এই যে পে কমিশনের রেকমেন্ডেশনটাই প্রকাশ করেননি। তারা এখানে ডিএর কথা আছে কি নেই সেটা কেউই জানেন না। আমাদের রাজ্যের আমলারা এমনই, তারা সব অর্ডারই করেন যে এর রেকমেন্ডেশন অনুযায়ী, অথচ রেকমেন্ডেশন কেউ দেখেছেন এ কথা বলতে পারবেন না। যাই হোক, আজকে আমাদের বক্তব্য আরেকটি কথা এই সুযোগে বলে যাই যে আমরা সহ আইএনটিইউসি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএনটিইউসি সহ আরও অনেকগুলি সংগঠনের ডাকে কিন্তু এই 2016 সালের যে দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, 17 সালের প্রাইমারি স্কুলের যে আসন্ন কি হবে বিচার আমরা জানি না, তাদের সসম্মানে চাকরিতে বহাল রাখা, 7ম বেতন কমিশন সেটা গঠনের উদ্যোগ গ্রহণ করা এবং এআইসিপিআই অনুযায়ী ডিএর দাবি সহ অন্যান্য দাবিতে আগামী 22 তারিখ আমরা মলয়দারা সবাই একসাথে হাঁটব। বেলা 1টার সময় সুবোধ মল্লিক স্কোয়ারে, এখান থেকে বেলা 1টায় শুরু হয়ে রানী রাসমণি রোডে যাব। এই সুযোগে আমিও আপনাদের আহ্বান করে রাখলাম। এবং যে প্রশ্নগুলো এসেছে, আমরা কিছু প্রশ্ন আমরা রাখছি মলয়দার কাছে, এর বাইরে আরও অনেক প্রশ্নই আছে, সেগুলো মূলত ইনফরমেটিভ প্রশ্ন, তথ্য জানার জন্য প্রশ্ন। আচ্ছা, প্রশ্নগুলো রাখতে বলছেন। হ্যাঁ, সেই প্রশ্নগুলো হচ্ছে এরকম যে মহামান্য সুপ্রিম কোর্ট যে বকেয়া 25% মহার্ঘ ভাতা দিতে বলেছেন তার অর্থ কী? এর সাথে বর্তমান বকেয়া 37% কোনো সম্পর্ক আছে কি? রোপা 2009-এর নোশনাল এফেক্ট দেওয়া হয়েছে 1/1/2006 থেকে। মহার্ঘ ভাতার বকেয়া হিসেবের ক্ষেত্রে এটাকে কিভাবে দেখা হবে? রোপা 2019-এর নোশনাল এফেক্ট দেওয়া হয়েছে 1/1/2016 থেকে। তাহলে রোপা 2009-এর মহার্ঘ ভাতা বকেয়া কি 31/12/2015 পর্যন্ত ধরা হবে? না, তা না হলে 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত মহার্ঘ ভাতার হার কিভাবে নির্ধারিত হবে? এই পর্বে তো কেন্দ্রীয় সরকার নতুন বেতনক্রমে মহার্ঘ ভাতা দিয়েছে। কোনো মহল দাবি করছে তারা এই কেসে যুক্ত হওয়ার আগে পর্যন্ত কেস খেলা চলছিল, তারা যুক্ত হওয়ার পরই হিয়ারিং হলো। এই রায়ের কৃতিত্বের দাবিদার তারা। এ বিষয়ে মলয়দাদের কি বক্তব্য? 1/1/2020 পর যারা চাকরিতে যোগ দিয়েছেন, এই রায় থেকে তারা কি কিছু পেলেন? ফলে তারা কি করবেন? তাদের সম্পর্কে মলয়দারা কি বার্তা দেবেন? সরকার পোষিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বেতন পান, তাদের এই রায় থেকে তাদের প্রাপ্য যে এতদিন ধরে পাচ্ছেন, সেটা কি, সেই পাওয়াটা কি নিশ্চিত? এর আগেও দেখা গেছে কোনো সরকার মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে। এক্ষেত্রে সে সম্ভাবনা কতটা? সেক্ষেত্রে কি করণীয়? এই বক্তব্য সহ আরও তার অভিজ্ঞতা থেকে যে ডিটেলস প্রশ্ন আসবে সেগুলো তিনি যদি রেখে যান, আমি আমার কর্মচারী বন্ধুদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে আমরা তার কাছে রাখছি, তিনি নিশ্চয়ই সেগুলো তার উত্তর দেবেন। নমস্কার, আমি মলয় মুখোপাধ্যায়। নমস্কার, আমি মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আমার বন্ধুবর শুভাশিস অনেকগুলোই প্রশ্ন করলো, আমি মূল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। দেখুন, সরকার এক প্রকার মালিক সবসময় চাইবে অল্প পয়সা দিয়ে বেশি কাজ করিয়ে নিতে। এটা সর্বক্ষেত্রেই হয়, এর ব্যতিক্রম আছে বলে মনে করি না। তাহলে কি করতে হয়? আন্দোলন করতে হয়, দাবি আদায়ের আন্দোলন করতে হয়।
আমরা বিগত বাম আমলে বহু আন্দোলন করেছি, তার সাক্ষী এই যে সুভাষিস তারাও আছে। 2009 সালে যে জানুয়ারি মাসে আমরা এই যে বেতন কমিশন, পঞ্চম বেতন কমিশনের জন্য জোরালো আন্দোলন করেছিলাম, তাতে বামফ্রন্ট সরকার 6 মাসের মধ্যে বেতন কমিশন কিন্তু লাগু করতে বাধ্য হয়েছে। আবার দেখুন, বর্তমান যে তৃণমূল সরকার 36 মাস পরে বেতন কমিশন লাগু করেছে। তারা বেতন কমিশন লাগু করার পর 0% দিয়ে, অথচ পঞ্চম বেতন কমিশন লাগু করার পর আমরা 16% দিয়ে হাতে পেয়ে বেতন পেয়েছি। এখন দেখুন, আমরা এই যে কেস ডিএ নিয়ে কেসে কিন্তু আমরা যেতাম না। আমার মনে হয় যে এই রাজ্যের যে শাসক তারা স্বৈরতান্ত্রিক আচরণ করেছে বলেই আমাদের কিন্তু ডিএ নিয়ে আন্দোলনকে বাদ দিয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। যদি বলেন কেন, দেখুন, এই সরকার 2011 সালের মে মাসে এসছে, তারপরে প্রতিটি সংগঠনকে ডেকে নিয়ে মিথ্যের ফুলঝুরি ছড়িয়ে দিয়েছে, কর্মচারীদের বিভ্রান্ত করেছে। 3 মাস অন্তর অন্তর বসবো, আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব, যে দাবি দেওয়া আছে তা জেনে নিয়ে যতটা পারবো মিটিয়ে দেব। কর্মচারীরা উচ্ছ্বাসে একদম ভরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে দেখেছি যে এক কিস্তি দিয়ে দেওয়ার পর বছর ঘুরে গেলে আর এক কিস্তি দিয়ে দিত। এই করতে করতে আমরা যখন ডিএর জন্য আন্দোলনে নেমেছি বা মহাকরণের অভ্যন্তরে এই যে ক্যান্টিন হল বলুন, যারা 2-4 পয়সা পাওয়ার জন্য মহিলারা, উইডো মহিলারা, স্বামী পরিত্যক্ত মহিলারা চা স্ন্যাক্স বিক্রি করে কিছু রোজগার করত, তাদেরকে এক কলমের খোঁচায় ভেঙে তছনছ করে দিয়েছে মহাকরণটা। এবং মিথ্যে কথা বলেছে যে এই মহাকরণের রেনোভেশন করে আমরা 6 মাসের মধ্যে ফিরে আসবো, আমরা এখন নবান্নে গিয়ে বসবো। বিভিন্ন জায়গায় কর্মচারীদের ছড়িয়ে দিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি এটার কারণ খুব শুট পলিটিশিয়ান এই রাজ্যের শাসক দল। তারা জানে যে মহাকরণের অভ্যন্তরে থাকলে মহাকরণটা মিনি পাকিস্তান, মাফ করবেন, পশ্চিমবঙ্গ। কারণ এখানে সবকটা ডিপার্টমেন্ট আছে, সবকটা ডিপার্টমেন্টের বিভিন্ন যে কর্মচারী সংগঠনগুলো আছে তারা একযোগে আন্দোলনে নেমে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তাতে আমরা, হ্যাঁ, বামফ্রন্ট সরকার দিয়ে যে মারেনি তা কথা বলবো না, বঞ্চনা ছিল, বাম আমলে বঞ্চনা ছিল, কিন্তু বর্তমান আমলে আমরা লক্ষ্য করেছি যে বঞ্চনা আকাশ ছোঁয়া। এবং আন্দোলনে নামে বাম আমলে আন্দোলনে নামলে কোনো সংগঠনের প্রতি কিন্তু আপনার খাড়া নেমে আসেনি। কিন্তু এই আমলে আন্দোলন করলে সাগর থেকে পাহাড়ে বদলি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বদলি। এবং বদলি কাদের করছে? আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যারা ব্রিলিয়ান্ট কর্মচারী, অর্থাৎ পিএসসি দিয়ে সেক্রেটারিয়েটে তারা কাজ করছে, নীতি নির্ধারণ করছে, তাদেরকে এক প্রকার ওই ব্লকগুলোতে বসিয়ে রেখে তাদের বেতন দিচ্ছে, তাদের দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না। আমরা জোর গলায় বলছি, ডিটেলমেন্টে যারা আছে তারা বসে আছে। কেন? কাজ তো নেই তাদের, তো সেখানে যে পোস্ট, সেই পোস্টেই তো বসাতে পারছে না। অর্থাৎ তাদের বিরুদ্ধে আন্দোলন করলে এই ধরনের টর্চার করা হচ্ছে। তাহলে কি হবে? আমাদের সংগঠনও সেই ফাঁদে পড়েছে। কর্মচারীদের ডাকছি আসছে না, কর্মচারীদের ডাকছি আসছে না, তার মধ্যে আন্দোলন করতে গিয়ে আমাদের মিথ্যে মামলা, আর একটা আছে মিথ্যে মামলা দেওয়া। এবং লক্ষ্য করলাম 1/1/16 পঞ্চম বেতন কমিশন শেষ, আর 1/1/16 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্যান্য স্টেট গভর্নমেন্টের
সপ্তম বেতন কমিশন, মাফ করবেন, ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়ে গেছে। আমাদের পঞ্চম, আমাদের যেটা পঞ্চমের কথা বলছি শেষ হলো, ওদের ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে, আগেরটার বলছি। তখন আমরা দেখলাম যে ওদের 125% ডিএ, আর আমাদের পঞ্চম বেতন কমিশনের শেষে দেখলাম মাত্র 75%, অর্থাৎ ডিফারেন্স 50%। এবার আন্দোলন করে যদি ডিএ না পাওয়া যায়, তাহলে আইনি আন্দোলন তো একটা আন্দোলনই। আমরা তখন আদালতের শরণাপন্ন হলাম, আমরা মাননীয় যে আদালত ট্রাইব্যুনালে গেলাম 16 সালের একদম নভেম্বর মাসে। তার আগে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি 16ই আগস্ট 2016-তে, 2 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা বলেছিলাম। আমরা জানি করবে না, আমরা নভেম্বর মাসে কেস ফাইল করলাম, ডিসেম্বর মাসে একটা মেনশন হিয়ারিং করলাম, তাতে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে ডেট দিল। সেই ডেটে আমাদের ট্রাইব্যুনাল হারিয়ে দিল, বলল সরকার যেভাবে দিয়ে দিচ্ছে সেভাবেই দিয়ে দেবে, অর্থাৎ ডিএটা যে দয়ার দান সেটা বলল। আমরা অ্যাপিল মামলা করলাম, সেই মামলা হাইকোর্টে বারংবার বিভিন্ন বেঞ্চ ঘুরে মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর বিবি সরাফ, অসাধারণ শুনানি হয়েছে। 35-36টা শুনানির পরে তারা যে রায় দিয়েছে যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট, ডিএ সরকারি কর্মচারীদের দিতে হবে, কিভাবে দেবে সেটা ট্রাইব্যুনাল বলে দেবে। আমরা সেই মামলা ট্রাইব্যুনালে নিয়ে এসে মাত্র দর্জ করেছি। ইন দি মিন টাইম ওই যে রায়ের উপর আমরা রিভিউ করে দিয়েছি, আবার সেই রিভিউ চলল। মার্চ মাসের 19 সেখানে আবার রিভিউতে হারল। সেই আবার ট্রাইব্যুনালে গিয়ে বহু শুনানির পর যে রায় প্রকাশ পেয়েছিল, মূল রায়, এটা আপনাদের বিশ্লেষণ করার কোনো দরকার নেই, এখনও আছে। সেই রায় অসাধারণ রায়, মাননীয় দেবাশিস করগুপ্ত শেখর বিবি সরাফেরও রায়, যেটা 31শে আগস্ট 2018, যেটাতেই বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিগাল মানে আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, সেই রায়ের পরিপ্রেক্ষিতেই স্যাট রায় দিয়েছে। না, সেখানে স্যাটে আবার রিভিউ করেছে, আবার হেরেছে। আমরা কন্টেম করেছি, সেই কন্টেমের পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে আবার একটা সময় দিয়েছে, কারণ তখন চিফ সেক্রেটারি রিটায়ার করেছিল। আমাদের বলল যেহেতু চিফ সেক্রেটারি রিটায়ার করেছে, আমি আর কয়েকটা দিন সময় দিচ্ছি, 20শে ডিসেম্বর 2020-র মধ্যে এই যে রায় কার্যকর করতে হবে, অর্থাৎ ট্রাইব্যুনাল রায়। কিন্তু তখনই তারা সেখান থেকে হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে আবার সেই মামলা আসলো। সেই মামলার জয় সম্পর্কে বিস্তারিত কিছু বলার আর নেই। সেই মামলাকে উঠে আবার কন্টেম হলো। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে তারা বলল কেন দিয়ে দেওয়া হবে না, হলফনামা সহকারে দিতে হবে। তারা হলফনামা দিল। জানেন তো, সরকারি কর্মচারীদের কাছে সর্বোচ্চ আমলা চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি দিল যে আমি মুখ্য সচিব, আমি পশ্চিমবঙ্গ সরকারে কাজ করি, আমার নাম, আমার বাবার নাম, অ্যাড্রেস, এই সব ডকুমেন্ট সব সাবমিট করতে। আমরা তো জানি ওকালতনামা কী, হলফনামাকে কি, আমরা তো হলফনামা দিয়েছি। দিয়ে বলল সরকারি কর্মচারীদের দিয়ে দিতে সরকার অপারগ, কারণ টাকা নেই, তাই আমরা এসএলপি দায়ের করেছি, মহামান্য আদালত আমাদের কিছুদিন সময় দিন বলে তারা পালিয়ে গেল। তারপরে সেখানে সত্যি কথা বলতে আমরা দেখুন হাইকোর্টে তবুও খরচপাতি সামলানো যায়, শারীরিকভাবেও খুব যে বেশি পরিশ্রম হয় তা না, কিন্তু
দেশের সর্বোচ্চ আদালতের কাছে গিয়ে আমরা যে 18-19 বার 18-19 বার এই এসএলপি উঠছে আর নেমে যাচ্ছে, উঠছে আর এটা কিন্তু খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমরা তো সর্বোচ্চ আদালতকে গাল পাড়তে পারি না, আমাদের মেনে নিতে হয়েছে। 3টে ডিভিশন বেঞ্চ হয়েছে, মাননীয় ঋষিকেশ রায়, প্রথমে ছিল মাননীয় দীনেশ মাহেশ্বরী, সেকেন্ড ঋষিকেশ রায়, থার্ড যে মাননীয় সঞ্জয় কারোল। যখন সঞ্জয় কারোল মামলাটা তার কাছে আসে 25/3/25, তিনি একটা কথা যখন বলেছে, অনেকেই জানে না, কারণ আমি তো পুরো কে কোন দিন উঠেছে, কত নম্বর কজলিস্ট ছিল, তারা কি বক্তব্য রেখেছে, কোন দিন মামলাটি একদমই শোনেনি, সব কিন্তু আমার ডায়েরিতে লিপিবদ্ধ আছে, কারণ আমার সংগঠনকে তার বিস্তারিত ব্যাখ্যা করতে হয়। তা আমি দেখলাম যে মাননীয় সঞ্জয় কারোল, দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের সঙ্গেও কিন্তু ডিএ মামলা হিসাবে এই সহযোগী দ্বিতীয় জাজ হিসাবে বসে, তিনি কিন্তু বসেছিলেন। অর্থাৎ তাই সেই কারণে বলেছে যে ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। আমার কেন জানি মনে হয়েছিল যে তিনি এবার কিন্তু মামলাটা শুনবে এবং একটা সিদ্ধান্ত নেবে, এবং সেটাই কিন্তু সর্বশেষে দেখা গেছে। এর জন্য সত্যি কথা বলতে কি, মাননীয় সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চকে আমরা করজোড়ে নমস্কার করছি। বহু পরিশ্রম, বহু আর্থিক ব্যয়, সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এই যে গত 16 তারিখের ডিএ মামলার রায়। এবং আমরা অর্ধেক দিয়েই পেয়ে যেতাম, কিন্তু কাকুতি মিনতি করে, এমনকি ব্যাকবন ভেঙে যাবে সেই কথা বলে পার পেয়ে 25%টা কিন্তু বেশি ব্যাপার না। মানে আমাদের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, ডিএটা যে আইনি অধিকার, সেটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেল। প্রতিষ্ঠিত পেয়ে গেল। এবার দেখুন, অনেকে বলছে রিভিউ হবে কিনা, রিভিউ এইগুলো দেখুন আইনের ব্যাপার। আমি যেগুলো মোটামুটি খোঁজ খবর নিয়েছি আমাদের আইনজীবীদের কাছে, যেহেতু যে পার্ট অর্ডার এটা একটা, এইটার ব্যাপারে সম্পূর্ণ তো কীভাবে রিভিউ হবে, ফাইনালভাবে অর্ডারটা আসলে পরে সেটা হয়তো দেখা যেতে পারে। সেটা এই মুহূর্তে বলা তাদের পক্ষেও সম্ভব না, যদিও 4 সপ্তাহ সময় দিয়েছে। কিছু বলার থাকলে আমাদের তরফ থেকেও অলরেডি একটা লিস্ট তৈরি করা হচ্ছে, সেটা তুলে দেওয়া হবে। এই পর্যন্ত সাধারণ মানুষ কেটে দাও সাধারণ কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, তারা এই রায়ে মানে প্রতি তাকিয়েছিল যে কবে রায়টা বেরোবে। তাই তাদেরও আশা যে ডিএটা এবার কন্টিনিউ হবে কিনা। এই কন্টিনিউশনের ব্যাপারটার কথা বলছি। অনেকে জিজ্ঞাসা করছে তাহলে এই যে 6ষ্ঠ বেতন কমিশন আমাদের, সেটা কি আমরা পাবো? না, পাবেন না। একদম পরিষ্কার করে বলছি, আপাতত পাওয়ার কোনো কারণ নেই। কারণ দেখুন, ডিএটা আমরা আইনটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি কেন? আইনটা প্রতিষ্ঠা করতে পেরেছি রোপা 2009, এটা সংবিধান সম্মত। অর্থাৎ ওখানে যা যা বলা থাকে সেগুলো সরকারকে মান্যতা দিতে হয়। ব্যতিক্রম ঘটলে তাহলে আদালত সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। আমরা দেখুন, 5ম বেতন কমিশন, প্রত্যেকটা বেতন কমিশনের যে মেয়াদ থাকে 10 বছর। কেন্দ্রীয় সরকার সব সময় দেখবেন 1 জানুয়ারি থেকে বেতন কমিশনগুলো করে। 1 জানুয়ারি আমাদের 5ম, ওদের 6ষ্ঠ। 1 জানুয়ারি 2006-এ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন লাগু হয়, আর 1/7/2006 থেকে তারা দিয়ে দেওয়া শুরু করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। আমাদের 5ম বেতন কমিশনও
সেই মতেই চলার কথা ছিল। কিন্তু বরাবরই আমরা লক্ষ্য করেছি যে আমাদের বেতন কমিশন 10 মাস, 12 মাস, 15 মাস, 21 মাস পিছিয়ে গিয়ে হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যে বেতন কমিশন 1/7 থেকে দিয়ে কিন্তু লাগু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করেছি বামফ্রন্ট সরকার 1/4/2008 থেকে, এই জিনিসটা একটু লক্ষ্য করবেন, আমি বারংবার বলছি, 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত 12% দিয়ে বেতন কমিশন লাগু হওয়ার আগে নয়া বেতনে ক্যালকুলেশন করে সেটা নয়া বেতনে ক্যালকুলেশন করে সেটা কিন্তু 3 বছর ধরে যে দেবে সেই প্রতিশ্রুতি কর্মচারী সমাজকে দিয়েছিল। ফলে কর্মচারী সমাজ সেটা যে ইমপ্লিমেন্ট হয়েছে তার সুবিধা ভোগও করেছিল। আপনারা সকলেই জানেন, দেখুন যে 3 কিস্তি 3টে ভাগ করে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ 2 বছরে পাওয়ার পর তৃতীয় ভাগের বেলায় নয়া সরকার অর্থাৎ তৃণমূল সরকার চলে আসে। তারা এসে আমাদের যখন ওই সবকটা সংগঠনের কাছে নিয়ে বসেছিল, আমাদের কাছে বলে যে এখন অনেক খরচ, তাই লাস্ট যে আপনাদের যে অংশটা বকেয়া সেটা 2টো ভাগ করে আমি 2 বছরে দেবো। আমরা মেনে নিয়েছিলাম, আমরা সে বলিনি যে না দিতে হবে, বামফ্রন্ট সরকার দিয়েছে আপনি কেন 2টো ভাগে ভাগ দেবেন। আমরা সরকারকে সহযোগিতা করেছিলাম। তাহলে এই যে 31/3/9 পরে বামফ্রন্ট সরকার আরও 4% দিয়ে পরের মাসে দিয়ে 1/4/9 থেকে নয়া বেতন শুরু করে, অর্থাৎ 16% বেতন দিয়ে যোগে বেতন আমরা হাতে পাই 1/4/9 থেকে। আর ওদিকে তো বর্তমানে যে বেতন কমিশন করেছে, আমি ওদিকে যেতে চাই না, 0% দিয়ে যোগে আপনার ষষ্ঠ বেতন কমিশন লাগু করেছে এই সরকার, ঠিক আছে। বামফ্রন্ট সরকারের কথাটা বলছি এই কারণে, যেহেতু আমরা এই মামলা বামফ্রন্ট সরকারের যে রোপার যে বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরেছিলাম, তাহলে কি হলো, 16% দিয়ে যোগে আমরা যখন বেতন পাই, এটা কিন্তু রোপায় লিপিবদ্ধ ছিল, 1692F 23 ফেব্রুয়ারি 2009। সেখানে বলেছিল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ এন্টাইটেল অফ দ্য পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 8 to 31 মার্চ 2008 অ্যান্ড ফ্রম 1/4/2009। আফটার দ্যাট যে ডিএগুলো হবে টাইম টু টাইম অ্যাজ পার সিপিআই অনুসারে ডিএটা দেবে, সেইটা ওই রোপাতে আমরা খুঁজে পেয়েছিলাম। ওইটার ভিত্তিতে তাহলে তুমি বলছো যে এই পর্যন্ত আমরা দেব না, পরবর্তীকালে এআইসিপিআই মেনে দিয়ে দেব, কিন্তু তোমরা অর্থাৎ বামফ্রন্ট সরকার দেয়নি। কত দেয়নি? এবার যে পরে সবসময় আপনারা জানেন 1 জুলাই এবং 1 জানুয়ারি এই প্রেক্ষিতে ডিএটা হয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএর যে রেশিওটা করে কেন্দ্রীয় সরকার, সেটাকে ইমপ্লিমেন্ট প্রথমে করে, কেন্দ্রীয় সরকারকে ফলো করে অধিকাংশ রাজ্য সরকার, অধিকাংশ আমাদের রাজ্য সরকারও করে, যদি না করে তাহলে বেতন কমিশন করতে পারবে না। বেতন কমিশনের যে স্কেল সেটা কারো ক্ষমতা নেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে না করার, কারণ বিগত বেতন কমিশনে বর্তমান যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, বেতন সেই ডিএটা যোগ করে বেতন হয়। এবার দেখুন, এবার 1/4/2009 পরে তাহলে জুলাই মাসে হবে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। সেখানে আমরা দেখলাম 1 জুলাই 2009 যে ডিএটা 6% বামফ্রন্ট সরকার 1/12/2009 দিয়েছে, অর্থাৎ সেখানে 5 মাস পরে আমরা ডিএটা পেয়েছি। পরেরটা বামফ্রন্ট সরকার 9 মাস পরে দিয়েছে, থার্ড যেটা দিয়েছে 11 মাস পরে।
এই যে রেশিওটা দেখলেন 5, 8, 11, পরবর্তীকালে ডিএগুলো তো দিতে হবে। এইবার হাত গুটিয়ে বসে থাকলো, নয়া সরকার আসলো, সেবার তারপর থেকে যে ডিএটা বাকি বাম আমলেই 2 কিস্তি ডিএ ছেড়ে গেছিল, তারা দেয়নি, মুখ্যমন্ত্রী এসেও দেয়নি। সেটা যখন আমরা পেলাম 18 মাস পরে, তারপরেরটা যেহেতু তিনি এসেই কী করলেন, 1 বছরে 1 কিস্তি দিয়ে ছুঁড়ে মারলেন। তাই 18 মাসে, প্রথমে 18 মাস, তারপরে 1 বছর পরে, তাই সেটা হয়ে গেল 18 পরে 24, 24-এর পরে 30, 30-এর পরে 36, 36-এর পরে 42, 42-এর পরে 48, 48 পরে 54 মাস। এগুলো কি ব্যাকলগ? এই যে ব্যাকলগ, আগের যে প্রথমটা যে আমি উদাহরণ হিসাবে আমি কর্মচারী সমাজকে বুঝালাম যে 1/7/2009-তে যেই ডিএটা দেওয়া হবে সেটা দিয়েছে 1/12/2009। তাহলে আপনার যে বেসিকটা থাকবে 1/7/2009-এ, সেখানে আপনি 6% ডিএ পেয়েছেন, তা কিন্তু পাননি কত মাস? পাননি আপনি 5 মাস। এই 5 মাসটাই হলো ব্যাকলগ। এইভাবে ব্যাকলগগুলো করতে 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 এবার অনেকে প্রশ্ন তোলে 16 সাল পর্যন্ত কেন? 16 সাল পর্যন্ত কেন? 16-র ডিএটা, 16-তে যে লাস্ট ডিএ 1/16-তে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য আদার স্টেট গভর্নমেন্ট দিয়েছে, সেই 6% ডিএ 34 মাস পরে তো পেয়েছি। 1/19-এ 34 মাস তাহলে পাবো। তার আগের ডিএটা 42 মাস, তার আগের ডিএটা 48 মাস। 1/7/2014-র ডিএটা আমরা গিয়ে হাতে পেয়েছি 1/19-এ। কি কায়দা করেছে দেখুন, ডিএ হচ্ছে পৌনঃপুনিক। আজকে যদি আমাকে ডিএ দেয় সরকার, আমি পরের মাসে পাবো, তারপরের মাসে পাবো, তারপরের মাসে পাবো। আপনারা যখন এলআইসি বা ব্যাংকে প্রিমিয়াম দেন, প্রত্যেক মাসে যদি প্রিমিয়ামের যদি ইনস্টলমেন্ট দেওয়ার যদি নির্দেশ থাকে, সেটাতে কি করেন? আপনার যদি ভোজে যায় ইন্টারেস্ট নেয়, আর একবারে যখন হয়ে যায় আপনি তখন আর তার উপর উৎসাহ হারান, সেই এলআইসিটাই হয়ে যায়। এটা তো হয়েছে, আমাদেরও হয়েছে। একটা এলআইসি করেছি, 3 মাস অন্তর অন্তর পারিনি দিতে। এবার যখন ভোজে গেল, আমরা আর চালাতে পারবো না, যতটুকু পাই ভাই দিয়ে দাও। একটা সরকার যদি ডিএকে এইভাবে দিনের পর দিন ভজিয়ে রাখে, সেটা করেছে তো। আমাদের পে কমিশন দিনের পর দিন ডেট এক্সটেন্ড করে গেছে। পে কমিশন নির্দিষ্ট সময়ে না হলে একটা ইন্টারিম দিতে হয়। আপনারা জানেন যে 10% ইন্টারিম দিয়েছিল, 25% একসঙ্গে ডিক্লিয়ার করে ওই ইন্টারিমটা উঠিয়ে দিয়েছে। নাহলে তো আমরা 1 বছর আরও ইন্টারিমটা পেতাম, 25-এর জায়গায় 35 পেতাম। তাই এবার এই যে ব্যাকলগগুলো না দিয়ে যখনই 25% একসঙ্গে দিয়ে দিয়েছে, আমাদের মারাত্মকভাবে লস হয়েছে। আমরা 1 বছর মাত্র এনজয় করেছি। কিন্তু এইটা যদি পৌনঃপুনিকভাবে আমরা ওই যে 7%, তারপরে 6%, তারপরে 6%, এইভাবে পেতাম, তাহলে আমাদের লাভ হতো। এইগুলো ভেঙেছে বলে, এগুলো প্রতিষ্ঠা করতে পেরেছি বলেই আজকে আমাদের এত বড় জয় এসছে। এবার দেখুন, যেহেতু আমরা খোঁজখবর নিয়েছিলাম, যেহেতু এখনও এই মামলাটা তো একটা ভাইটাল মামলা, বড় মামলা, এমনকি ট্রাইব্যুনালও 6ষ্ঠ বেতন কমিশনের যে মামলা করার জন্য সেই ছাড়পত্র দিচ্ছে না। অর্থাৎ 5ম বেতন কমিশনের ডিএ মামলা কি হয়, তার পরবর্তী এই যে 6ষ্ঠ বেতন কমিশনের ডিএ মামলাতে গেলে পরে অনেক বেশি আরও উপকার হবে বলে আমরা মনে করছি। তাই এই পরবর্তী আমরা এইটুকু বলতে পারি, যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার কথা বলেছে, 5ম বেতন কমিশনে দেবে, অথচ 6ষ্ঠ বেতন কমিশনে দেবে না, বা আগামী 7ম বেতন কমিশন আসছে তাতে পাবো না, সেটা কিন্তু হবে না। তাই আমাদের আশা, সহযোগে 17টা সংগঠন তো না, সহযোগে জয়েন্ট মুভমেন্ট ফোরাম নামে আমরা
এই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আমরা সেই ধর্মতলা পর্যন্ত, রানী রাসমণি পর্যন্ত একটা মিছিল করছি। আপনারা আসবেন, আমি থাকবো, আমার প্রেসিডেন্ট থাকবে, আপনাদের সঙ্গেও দেখা হবে, সেই সময় বিস্তারিত বলবো। হ্যাঁ, এগুলো কি এই প্রশ্ন করি, মানে করে দিচ্ছি হ্যাঁ, শিক্ষকতা দেখুন ব্যাপারটা কি, শিক্ষকদের নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এমন একটা সংগঠন তারা শিক্ষকদের প্রভাবিত করতে চাইছে যে আমরা নাকি শিক্ষকদের ব্যাপারে উৎসাহ দেখাইনি। এইটা একটু সত্যি কথা বলতে কি, আমরা দেখুন, আমি বহু পোস্ট করেছি, আমি বলেছি তো যে আমরা রোপা 2009 অনুসারে দিয়ে চেয়েছি। এখানে যে শিক্ষকরা দিয়ে পেত, প্রফেসররা দিয়ে পেত, পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি এরা সকলেই দিয়ে পেত। রাজ্য সরকার তারা নিজেরাই সে কথা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে। স্বাভাবিকভাবে এই যে শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন তারা সকলেই দিয়ে পাবে বলে আমাদের 100% নিশ্চিত। তবে দেখুন, সত্যি কথা বলতে কি, সরকারটা তো তৃণমূল সরকার, যদি আপনারা না পায় সেক্ষেত্রে আমরা তো আলোচনাও করেছিলাম অবশ্যই দেবে। যদি না দেয় তাহলে এই অর্ডারের প্রেক্ষিতে আবার হাইকোর্টে আসলে পরে হাইকোর্ট অবশ্যই কিন্তু দেবে। গ্র্যান্ট ইন এইডের কর্মচারী এই শিক্ষক সমাজ, প্রফেসর, বোর্ড, কর্পোরেশন তারা, এবং গ্র্যান্ট ইন এইডের যে বেশি খরচ করে রাজ্য সরকার সেটাই তো উল্লেখ করেছে। আমি তো আমার পেজে দিয়েছি, আপনারা যদি জানতে চান আমি আবার দেব। সরকারি কর্মচারীদের সবথেকে কম যে খরচাটা হবে তো আমাদের সরকারি কর্মচারী আর কজন আছে, তারপরে পেনশনারদের, এবং সবথেকে বেশি গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের, মানে সরকারের ব্যয়টা বেশি হয় গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের ক্ষেত্রে। তাহলে তারা তাদের দিয়ে দেবে না? এটা তো ইসেই বলেছে যে আমাদের এত প্রায় 42,000, 41,770 কোটি সামথিং, তা সেই টাকার ম্যাক্সিমাম অংশটা এই গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের ক্ষেত্রে বহন করতে হয়। স্বাভাবিকভাবে তাদেরা যে ডিএ পাবে এটা আমরা নিশ্চিত। তবে লক্ষ্য করুন কি হয়, আশা করছি যে ডিএ আপনারাও পাবেন, আমরাও পাবে, এবং কর্মচারী সমাজকে বলছি, ষষ্ঠ বেতন কমিশনে যারা আছেন তারা পাবেন না, কিন্তু 18 সালে জয়েন করেছেন পাবেন কিছুটা, 18 সালের জুলাইতে জয়েন করেছেন তারাও পাবেন, 19 সালের শেষের দিকে 2 মাস আগে যদি জয়েন করে থাকেন তারাও পাবেন। কিন্তু রোপা 19 শুরু হয়ে গেলে পরে 1/1/20 পরবর্তী কেউ জয়েন করলে তারা এই ডিএর আওতায় আসবেন না, এটাই আমরা পরিষ্কার করতেন। ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, মোটামুটি ঠিক আছে তো, বুঝতে পেরেছে তো পরিষ্কারভাবে? আমি বেশি ভাষাও ব্যবহার করি না। কি আটকে গেল নাকি? এবারে বক্তব্য রাখবেন আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পিএসকেইউর সাধারণ সভাপতি সুনির্মল দাস। হ্যাঁ, যারা আমাদের আজকের এই ফেসবুক লাইভে যারা আছেন তাদের সকলকেই আমি আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পিএসকেইউর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আমরা যে শুরু করার সময়টা ছিল তার থেকে একটু বেশি দেরি হয়েছে। আর এখন আমাদের আজকে যে অতিথি হিসাবে যাকে আমরা আজকে পেয়েছিলাম, শ্রী মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক, তারা যেহেতু এই মামলাটা প্রথম থেকে লড়েছেন এবং আজকে সুপ্রিম কোর্ট কর্মচারী এবং সারা রাজ্যের শিক্ষক বা পোষিত সংস্থার কর্মচারী এবং শিক্ষক, অধ্যাপক, বোর্ড কর্পোরেশনের কর্মচারী সকলের জন্যে যে রায়টা হয়েছে
ফলে তার কৃতিত্ব এই আইনি লড়াইকে দিতে হবে। এবং মলয়বাবু বলেছেন যে আইনি লড়াইটাও একটা লড়াই, যেমন আমরা কর্মচারীরা বা শিক্ষকরা একসাথে হয়ে আমরা প্রতিবাদ করি, আন্দোলন করি, মিছিল করি, দাবি দিবস করি বা প্রতিবাদ দিবস করি, কালো ব্যাজ করি, আইনি লড়াইটাও কিন্তু লড়াই। তবে আবার এরকমও আমরা বলতে শুনেছি, বিভিন্ন আইনজ্ঞ এবং এমনকি বিচারপতিরাও বলেন যে ধরুন যারা আইনি লড়াই লড়ছেন, সরকার বা কর্তৃপক্ষ কিন্তু দেখে যে তারা বাইরে কতটা, তাদের ভূমিকাটা কী, মানে শুধু কোর্ট চত্বরে উকিলকে দিয়ে সওয়াল জবাবের বাইরে তারা কী ভূমিকা পালন করছেন, এটাও কিন্তু কর্তৃপক্ষ বা সরকার তারা দেখে। ফলে আমাদের কিন্তু পাশাপাশি যে বাইরের লড়াইটা সেটাকেও কিন্তু আমাদের জারি রাখতে হবে। এবং কর্মচারী আন্দোলন এবং যুক্ত আন্দোলন যে কি বিরাট ভূমিকা পালন করতে পারে এখানে উল্লেখিত হয়েছে। আমি বলতে চাইছি যে 2009 সালের 22শে জানুয়ারির যে ধর্মঘট হয়েছিল, সেই ধর্মঘটের চাপে সরকার বাধ্য হয়েছিল ঠিকই, কিন্তু এই যৌথ সংগ্রামী মঞ্চ, তখনকার যৌথ সংগ্রামী মঞ্চ গড়ে উঠেছিল কিন্তু প্রায় 2001-2 এরকম সময়ে। তো তখন থেকে কিন্তু ধারাবাহিক লড়াই হয়েছে, মিটিং, মিছিল, অবস্থান, কনভেনশন, বিক্ষোভ, তারপরে গণস্বাক্ষর, তারপরে গণছুটি, 2007 সালের 15ই ফেব্রুয়ারি গণছুটি, তাতে ব্যাপক সাড়া পেয়েছিলাম। ফলে ধাপে 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 আন্দোলনটা আজকে এই জায়গায় এসেছিল। 2009-এর 22শে জানুয়ারি সেই ধর্মঘট সফল হয়েছিল। তেমনি এই আন্দোলনটাকে কিন্তু আমাদের জারি রাখতে হবে। এখানে এসছে যে রোপা যেটা 2019 অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ, সেটা এই রায়টা যেহেতু পঞ্চম বেতন কমিশনকে নিয়ে, রোপা 9কে নিয়ে, ফলে এই রায় অটোমেটিক্যালি সেটাকে কভার করে না। কিন্তু যেহেতু ফান্ডামেন্টাল রাইট, তাকে সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছেন, তার এই যে মানে কি বলবো ইন্টারিম একটা অর্ডার হয়েছে, সরকারকে কমপ্লাই করতে বলছে, তাহলে ফান্ডামেন্টাল রাইটটাকে কিন্তু হাইকোর্টের যে রায়টা হয়েছে তাকে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েই কিন্তু সরকারকে এই নির্দেশটা দিয়েছে। ফলে সরকারের উপরে এই বাইন্ডিংসটা এসে যায় যে তোমাকে এটা মানতে হবে। ফলে পরবর্তী ক্ষেত্রে যদি না মানে তাহলে কিন্তু আমাদের আইনি লড়াই আমরা যেতে পারি, কিন্তু আমাদের পাশাপাশি লড়াইটা এখন থেকেই জারি রাখতে হবে। কেননা আইনি লড়াই তো আপনারা জানেন যে এই লড়াইটা শুরু হয়েছিল 2016 সালে। 2016 সালে স্যাটে প্রথম পিটিশন ফাইল করা হয়, তারপরে হাইকোর্টে এসছে, হাইকোর্ট থেকে আবার ট্রাইব্যুনালে গেছে, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে রিভিউ, পাল্টা রিভিউ, এইসব হয়েছে, কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে, তারপরে যে ফাইনালি যে রায়টা হলো কর্মচারীদের পক্ষে, সেটার এগেনস্টে এসএলপি করেছে সরকার সুপ্রিম কোর্টে। তাহলে এর জন্য কত সময় লেগে গেল না 2016 থেকে 2025, 9 বছর 10 বছর। ফলে সরকারের সদিচ্ছা থাকলে কোনো ব্যাপার না, সরকারের সদিচ্ছা থাকলে, সরকার যদি তার কর্মচারীদের প্রতি, হাজার হাজার শিক্ষকদের প্রতি মিনিমাম তার দায়বদ্ধতা থাকে, এবং সুপ্রিম কোর্টও বলেছে যে আপনার কর্মচারী, আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। ফলে এই যে বিষয়টা এসছে, সরকার যদি এটা না মানে আমাদের লড়াই চালাতে হবে। ফলে তার মধ্য দিয়ে যে আমাদের ফান্ডামেন্টাল রাইট এটা স্বীকৃত, ফলে এই আন্দোলনটা আমাদের চালিয়ে যেতে হবে। ফলে তোমাকে প্রত্যেকটা কিস্তি দিয়ে যথা সময় মতো বকেয়া সহ দিয়ে যেতে হবে। ফলে 2019 পরবর্তী যারা জয়েন করেছেন তারা ডিএ যেভাবে পাচ্ছেন, তার আগে যারা জয়েন করেছেন তারাও একইভাবে পাচ্ছেন, ডিএর ব্যাপারে বঞ্চনা একই থাকছে। কিন্তু তার আগে যারা কর্মরত ছিলেন না তাদের তো এই বকেয়া ডিএর পাওয়ার প্রশ্নটাই। ফলে এখানে আনন্দিত হওয়ার এইটাই ব্যাপার যে সরকার একটা বিরাট চাপে পড়েছে। এবারে সরকার নোটিফিকেশান বার করবে। এই সুপ্রিম কোর্টের এই যে 16 তারিখের যে মূল্যবান যে রায়টা দিয়েছেন, ইন্টারিম অর্ডার বলুন বা আংশিক রায় বলুন, ফলে তাতে আমাদের আংশিক জয় হয়েছে কর্মচারীদের। কিন্তু এইটা যদি মেনে নেয় তাহলে নোটিফিকেশান খুব শীঘ্রই বার করবে, বলাই আছে 36 সপ্তাহের মধ্যে এটাকে তোমাকে মিটিয়ে দিতে হবে। 6 সপ্তাহ, সরি 36 সপ্তাহ না, 6 সপ্তাহ, 6 সপ্তাহের মধ্যে এটা মিটিয়ে দিতে হবে এবং 4/8/2025 তাকে এটিআর বা অ্যাকশান টেকেন রিপোর্ট দিতে হবে, কী করেছে না করে জানাতে হবে। ফলে
সরকার কিন্তু প্রবল চাপে আছে। আমরা কর্মচারীরা, শিক্ষকরা এবং বোর্ড কর্পোরেশনের কর্মচারীরা আমরা সবাই কিন্তু সরকারের এই যে চূড়ান্ত অনীহা, কর্মচারীদের প্রতি অবজ্ঞা, শিক্ষক মশাইদের প্রতি তাদের কি দৃষ্টিভঙ্গি আমরা তো দেখতে পাচ্ছি। সরকারের নেতা মন্ত্রী স্তরে স্তরে দুর্নীতি, কোটি কোটি টাকা মানে দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, সেখানে যোগ্য অযোগ্য নিয়ে কি টালবাহানা চলছে জানেন। শিক্ষকরা মাসের পর মাস রাস্তায় বসে আছে, তারা মার খাচ্ছে, মাথা ফাটাচ্ছে, পা ভাঙছে। ফলে এহেন যে একটা চূড়ান্ত সংবেদনশীল সরকার, ফলে তাকে কিন্তু পথে আনতে গেলে, বাগে আনতে গেলে আমাদেরও কিন্তু তীব্র লড়াই গড়ে তোলার ব্যাপার আছে। সেই জন্যে আমরা কিন্তু যুক্ত আন্দোলনের পথে আছি। আইনি লড়াই যেরকম হচ্ছে মলয়বাবু বললেন, আবার এই যুক্ত আন্দোলন যেটা, সেখানেও আমরা আছি, মলয়বাবুরাও আছেন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারাও কিন্তু আছেন। ফলে আমরা আগামী 22শে মে একটা যৌথভাবে জয়েন্ট মুভমেন্ট ফোরাম, এই ফোরাম বা মঞ্চটার নাম হয়েছে জয়েন্ট মুভমেন্ট ফোরাম, সেই ফোরামের নেতৃত্বে আমরা 22শে মে একটা মিছিল এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনের কর্মসূচি রেখেছি। তাতে আপনারা সামিল হবেন, সফল হবেন। আইনি লড়াইয়ের পাশাপাশি ময়দানের লড়াইটা যদি জোরদার হয়, তাহলে সরকার কিন্তু বাধ্য হবে আমাদের দাবি মানতে এবং ধারাবাহিকভাবে বকেয়া শহর দিয়ে দিতেও বাধ্য হবে। সেটা নির্ভর করছে আপনার ওপর, আমার ওপর এবং আমাদের সকলের উপর। আপনারা এটা বুঝবেন এবং আগামী দিনে এই আন্দোলনের রাস্তাতেও আপনারাও থাকবেন, আপনাদেরকে সাথী হিসাবে আমরা পাবো, এই আশা এবং ভরসা রেখে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে এখানে আমরা মোটামুটি শেষ করছি। আজকে এই অনলাইন এটা শেষ করবেন আমাদের সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস দাস। ধন্যবাদ। অনিবার্য কারণে আমাদের তো এই লাইভটা শুরু করতে দেরি হয়েছে এবং আপনারা মলয়দার বক্তব্য শুনলেন, আমাদের সংগঠনের বক্তব্য শুনলেন। তো আগামী দিনে আইনি লড়াইয়ের পাশাপাশি মলয়দা, আমরা সহ আরও বহু সংগঠন নিয়ে যে যুক্ত আন্দোলন গড়ে উঠেছে, এই যুক্ত আন্দোলন আগামী 22 তারিখে একটি কর্মসূচি আছে এবং আমরা মনে করি যে রোপা 19-এর যে ডিএ সংক্রান্ত যে উদাসীনতা, তার যে নিশ্চয়তা কিছু নেই, এটাকে কিন্তু এই নিশ্চিত করার জন্য, আন্দোলনের পথে এটাকে নিশ্চিত করার জন্য আজকে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইট হওয়ার দিকে যাবে কি যাবে না, এটা কিন্তু কর্মচারী আন্দোলনকেই তার নির্ধারক শক্তি হিসেবে প্রমাণ দিতে হবে। এবং আমার সভাপতি যেমন বলেছেন যে টাকা পয়সার অভাবটা প্রশ্ন নয়, গোটা রাজ্যের দুর্নীতিটা আপাদমস্তক যেভাবে তাকে সঞ্চারিত করা হয়েছে, দুর্নীতি, আমলা এবং ফিনান্স অফিসারদের যোগসাজশে, এগুলোর বিরুদ্ধে অফিসে অফিসে গোটা রাজ্যে শিক্ষক, সরকারি কর্মচারী, নার্স, ডাক্তার সকলেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই এই ডিএর যে অধিকার, এটাকে আমাদের অর্জন করতে হবে। এইটুকু বলে আগামী 22-এর যে কর্মসূচি, মিছিল এবং ডেপুটেশন, তাকে সফল করা আহ্বান করে আমি আজকে ফেসবুক লাইভের আলোচনা সভা শেষ করছি। ধন্যবাদ।